স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশন। ভোটের মাঠ নিয়ে কতটা সন্তুষ্ট অন্যান্য পক্ষগুলো, এসব নিয়ে কথা বলতে আজকের আয়োজন প্রচারে পারো। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলা ভিশনের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মাসুদ কামাল, আছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কুদ। স্বাগত আপনাদের। মাসুদ কামাল, আজকেও আমরা দেখেছি যে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বেশ অভিযোগ জানানো হয়েছে যে নির্বাচনে যথেষ্ট স্বাভাবিকভাবে ঐক্যফ্রন্টের প্রার্থীরা প্রচার প্রচারণায় অংশগ্রহণ করতে পারছেন না, বাধা এসেছে, এমনকি আঘাত এসেছে। সেই বিষয়টি নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসলে এই জিনিসটি আমলে নেওয়া হয়নি বলে ঐক্যফ্রন্ট অভিযোগ করেছেন। একটু জানতে চাই যে আসলে এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সম্পর্ক কীরকম হওয়া দরকার, এইসব আলোচনার কী ধরনের ফলাফল আসা? দেখুন, একটা জিনিসটা আমি দেখছি আসলে এমনিতেই এই নির্বাচনটা নিয়ে আগের থেকে একটা আপনার মানে কেমন যেন একটা আশঙ্কা ছিল উভয় পক্ষেরই। আবার আমি আমার নিজের একটা অভিজ্ঞতা, আমি তো অনেক নির্বাচন দেখেছি, তো আমারও একটা ধারণা ছিল এই নির্বাচনটা তো মনে করেন, আমি মনে করি এইবার নির্বাচনটা একটা এই সরকারি দলের জন্য একটা চ্যালেঞ্জের মতো এই কারণে যে ওনারা বেশ বড় মুখ করে কিন্তু বলেছিলেন যে একটা সরকারি একটা রাজনৈতিক দলীয় সরকারের অধীনেও একটা সুষ্ঠু নির্বাচন যে হতে পারে, এই চ্যালেঞ্জটা কিন্তু ওনাদের সামনে ছিল। এবং সেই চ্যালেঞ্জটা বাস্তবায়নের জন্য আমার একটা ধারণা ছিল যে কিছুটা ছাড় দিয়ে হলেও তাদের আচার আচরণে সব মিলে কিছুটা ছাড় দিয়ে হলেও তারা একটা আসলে সবার কাছে গ্রহণযোগ্যমূলক এমন এক নির্বাচনের আয়োজন হয়তো করবেন। আমি এমনভাবে কথাগুলো বললাম যে মনে হচ্ছে যে করেনি। আমি কিন্তু আসলে অনেকটা সেরকমই মনে করি যে সেরকম হচ্ছে না। যেমন আমি আপনার সেই 70-এর নির্বাচনে আমি দেখেছি, তখন আমি ছোটো ছিলাম, বাট আমি দেখেছি, আমার মনে আছে। আমি এবারের মতো নির্বাচন কিন্তু এর আগে কখনো দেখিনি। কী অর্থে দেখিনি? যেমন ধরেন, আমি যে এলাকায় থাকি ওই এলাকায় আমি যখন পোস্টারগুলি দেখি, আমি ওখানে ধানের শীষের কোনো পোস্টার দেখি না। এর একাধিক কারণ হতে পারে। এমনও হতে পারে যে ধানের শীষের ওরা যে অভিযোগটা করছে ওদেরকে পোস্টার লাগাতে দিচ্ছে না, এটা একটা কারণ হতে পারে। অথবা অন্য কারণও হতে পারে, ওদের লাগানোর মতো পর্যাপ্ত অর্থ সম্পদ নেই, এটাও হতে পারে। আবার আরেকটা কারণও হতে পারে, ওরা নিজেরাই ইচ্ছা করে না লাগিয়ে সরকারকে বিব্রত করছে, এটাও হতে পারে। এখন কোন কারণে কি হয়েছে তা কিন্তু আমি বলতে পারবো না। বাট একজন ভোটার হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে এই দৃশ্যটা আমার কাছে অভূতপূর্ব মনে হয়েছে। তো সেক্ষেত্রে আবার একটার পর একটা কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু আছে। কারণ এই ক্ষেত্রে একটা জিনিস দেখেন যে আপনার সঙ্গে আমরাও সাধারণভাবে কিন্তু দেখি যে নির্বাচনের মাঠে অনেকগুলি প্রার্থী আছে। আমরা দেখেছি নির্বাচনের মনোনয়নের সময় যেরকম অসংখ্য মানুষ মনোনয়ন কিনেছে, সেই রকম মনোনয়নপত্র জমা দিয়েছে, কিন্তু মাঠে আমরা যখন দেখি তখন কিন্তু আপনার মতোই একই দৃশ্য চোখে পড়ে। সেই বিষয়ে যে অভিযোগগুলি নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে এবং নির্বাচন কমিশন এইগুলি দেখার জন্য নির্বাচন কর্মকর্তারা আছে, এমনকি আমি দেখেছি যে প্রায় 600-র মতো ম্যাজিস্ট্রেট আছে যাদের এইগুলি দেখার কথা যে কোথাও কোনো ব্যত্যয় ঘটছে কিনা। কিন্তু এই যে বিরাট লোকবল, তারা এই অভিযোগগুলি আমলে নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা সেই ব্যাপারে কোনো খবর পৌঁছায় না। এটা কি সংবাদ মাধ্যমেই খবর দিচ্ছে না, নাকি আসলে এরকম কোনো খবর হচ্ছে না? খবর হচ্ছে না। আমরা তো সংবাদ মাধ্যমে আছি, আপনারাও আছেন, আমাদের তো প্রতিনিধি আছে। আমরা কিন্তু প্রতিনিধিকে বারবার জিজ্ঞাসা করি এটার কী হলো, ওটার কী হলো, ওটার কী হলো, এবং ওদের কাছ থেকে যে জবাবগুলি পাই সেগুলো একত্রিত করলে যেটা মনে হয় যে আসলে এই ধরনের কোনো খবর ঘটছে না, ঘটলেও খুবই কম, যেটা নাকি আসলে ধর্তব্যের মধ্যে। বরঞ্চ আপনার বিরোধী দলের ধানের শীষের পক্ষে প্রচার করতে যে গ্রেফতার হচ্ছে এমন ঘটনা বহু আছে। আমি আমার গ্রামের বাড়ির কথা বলতে পারি, আমার পাশের বাড়ির লোকজনকে যেভাবে ধরে নিই, ওই লোকটা কোনো রাজনীতিই করে না, কিন্তু একদা সে ওখানকার ওয়ার্ড কমিটির আপনার বিএনপির একটা কর্মকর্তা ছিলেন, অতএব ওনাকে ধরে নিতে হবে। এই ধরনের ঘটনা ঘটেছে, অনেক ঘটেছে, এবং এখানেও ঘটছে। আমার কোশ্চেনটা হলো কি, যে ওনার মধ্যে এই যে ভদ্রলোককে ধরে নিয়েছে, আমি বলতেছি একদম আমার পাশের বাসার লোক, বাড়ির লোক, এখানে আমার মা থাকেন আর কেউ থাকেন না। তো ওই ভদ্রলোকের বিরুদ্ধে কোনো মামলাও নাই, মামলা করার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি উনি না, সে লোককে নিয়ে গেছে। কারণ এখন এই জিনিসটা যখন হচ্ছে একটার পর একটা, তখন কিন্তু নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড যেটা বলা হয়, সেই জিনিসটা নিয়ে সন্দেহ থাকতে পারে। আজকে যে ঘটনাটা ঘটলো, যে প্রশ্নটা আপনি শুরুতে করলেন, আজকে ঘটনা কিন্তু আমরা একাধিক ভার্সন পেলাম। একাধিক ভার্সন এরকম যে জাফরুল্লাহ চৌধুরী বেরিয়ে এসে একটা কথা বলেছেন
যে ওনারা বলেছেন মানে যে কথাটাই বলেন উনি বলেন সিইসি বলেন আমাকে দেখান উনি দেখতে পাচ্ছেন না কি উদাহরণ দেখান, এরকম একটা হয়েছে। এক পর্যায়ে ওরা রাগ করে উচ্চ মানে বাক্য বিনিময় হয়েছে, চলে এসেছেন। আবার আরেকটা ভার্সন পেলাম এসটি ইমামের কাছে। এসটি ইমাম বলেছেন ডক্টর কামালের নেতৃত্বে এরা যে ওখানে মাস্তানি করেছে, হইচই করেছে, টেবিল চাপড়িয়েছে, এগুলো। তো আমার বক্তব্য হলো কি, আমরা তো ভেতরে ছিলাম না, ভেতরে ওনারাই ছিলেন, এসটিএমও ছিলেন না। এসটিএমও একটা সোর্স থেকে খবর পেয়েছেন, আমরা জাফরুল্লাহ চৌধুরীর কাছ থেকে খবরটা পেয়েছি যে উনি প্রেসকে বলেছেন। দুটোর যেটাই হোক না কেন, আমার মনে হয় নির্বাচনে আসে মাত্র 4 দিন, এই সময়ে এই দুটোর কোনোটাই আসলে প্রত্যাশিত নয়। কারণ আমরা কি চাই দেখেন, আমার কাছে কিন্তু আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন আমার কাছে কিন্তু ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে হলো যে 30 তারিখ, আমি চাই 30 তারিখে একটা ভালো নির্বাচন হোক, 30 তারিখে মানুষ নির্দ্বিধায় বিনা ভয়ে ভোট দিতে পারুক। কেউ পোস্টার লাগাইতে পারে না, এটাও তার সমস্যা, এটা আমার সমস্যা না। এবং এখন আসলে অনেক বিকল্প মাধ্যম আছে, একটা সময় হয়তো পোস্টারই একমাত্র ছিল, কিন্তু এখন হ্যাঁ। তো আমার ভাবনা হলো 30 তারিখটা নিয়ে, 30 তারিখে আমি নির্দ্বিধায় আমার ভোটটা দিতে চাই। আমি তো ভোট দিতে যাব, আপনিও যাবেন, তারপরে আপনারা কিছু দেখবেন, আমিও একটা দেখব, তারপরে বেরিয়ে এসে শুনবো যে যা দেখেছি তা নয়, আওয়ামী লীগ দেখছে একভাবে, বিএনপি দেখছে আরেকভাবে, তাই না? তাহলে আমরা কি দেখলাম, ওটা কি ওই দেখা নয়? তো এই জিনিসগুলো, আমার কথা হলো কি, সাধারণ মানুষের চিন্তার সঙ্গে দেখার সঙ্গে রাজনৈতিক দলগুলোর দেখা এবং চিন্তার যেন একটা মিল থাকে। এবং সত্যি কথা বলতে কি, মানে ইলেকশন কমিশনের ভূমিকা এখন পর্যন্ত আমার কাছে না অতটা, মানে আমি যেন আরো দৃঢ় আচরণ তাদের কাছ থেকে আশা করছিলাম। আসিফ কবির, এখানে একটু ওই প্রসঙ্গটা প্রথমে একটু আসতে চাই যে কামাল ভাই যেটা বলছে, আমরাও সাধারণভাবে চলতি পথে যেটা দেখি যে নির্বাচনের প্রচারণায়, যদিও আমরা জানি যে বাংলাদেশের সবগুলো দল নির্বাচনে অংশ নিচ্ছে, কিন্তু এটা ভিজিবলি সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না। এইটার কামাল ভাই 3টা সম্ভাব্য কারণ বলেছেন হতে পারে। আপনাদের কি মনে হয় কেন অন্য দলগুলির প্রচারণা বা বিশেষ করে ঐক্যফ্রন্টের প্রচারণা অনেক কম? তাদের দিক থেকে তো একটা ব্যাখ্যা আছে যে তারা বাধা পাচ্ছে। ঢাকার একজন প্রার্থী আন্দালিন রহমান পার্থ, সে প্রথম আলোকে যেটা বলেছে যে আমরা যেটার উপর জোর দিচ্ছি এই ধরনের প্রচারণায় না, যে ভোট কেন্দ্রে বেশি ভোটার নেওয়ার জন্য, এবং তারা কোনো কারণে 10 বছর একটা সরকার কন্টিনিউ করার জন্য ইনকামবেন্সি যে ফ্যাক্টর থাকে, যে একটা রুলিং পার্টির ব্যাপারে কিছু ক্ষোভ থাকতে পারে, এরকম একটা অনুমান করে তারা ভোট কেন্দ্রে ভোটারদের নিয়ে যাওয়ার উপর জোর দিচ্ছে, এবং এটা হলে তারা ভাবছে যে তারা জয়লাভ করবে। তো সেই স্ট্র্যাটেজির জন্য এটা একটা কারণ হতে পারে, যে এর চেয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা, মানে এটার প্রচার লাগবে না, তাদেরকে ভোট কেন্দ্রে নেওয়ার উদ্বুদ্ধ করলেই হয়তো তাদের ভোট চলে আসবে, এটা তারা ভাবছেন। এবং এমন একটা কথা সে কিন্তু প্রথম আলোর সাথে ইন্টারভিউতেও দিয়েছেন। 1, 2 হলো যে আপনার আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে যে বিএনপির পক্ষ থেকে প্রচুর অর্থ ছড়ানো হচ্ছে, সহিংসতার প্রস্তুতি তারা নিচ্ছে, এবং এটার মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার তাদের একটা উদ্দেশ্য আছে। তো এগুলো কিছু ব্যাপার যে তাহলে অ্যাটেনশনটা অন্যদিকে চলে যেতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে নির্বাচন কমিশনে ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে যাওয়া হয়েছে, কথাবার্তা বলা হয়েছে, অন্যদিকে কিন্তু ফখরুল সাহেব আবার সিএসসির পদত্যাগও দাবি করেছেন। তো এটা ধরুন পদত্যাগ যে এই মুহূর্তে করবে না বা নির্বাচন হয়ে যাবে সবই উনি বোঝেন, এটা ধরুন কিছু পলিটিক্যাল স্ট্যান্ডবাজিও হতে পারে। তো সেই স্ট্যান্ডবাজি যেটা, তো সেই বিষয়গুলো তার আলোচনার জন্য প্রাসঙ্গিক হতে পারে না, এবং সেটার ব্যাপারে তথ্য প্রমাণ উপাত্ত পাওয়া যাবে না, এটা একটা দিক। আর আরেকটা বিষয় যে সেনাবাহিনী নেমেছে গতকাল থেকে। আচ্ছা, এখন বিএনপি বা বিরোধী জোটের পক্ষ থেকে বলা হচ্ছে যে সব কিছুই সরকার করাচ্ছে, তাহলে আমরা গল্পের খাতিরে যদি ধরে নিই তাহলে সেনাবাহিনী নামানোটা এটা সরকার ইচ্ছাক্রমে এসছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে সেনাবাহিনী আর্ম ফোর্সেস সবসময় কিন্তু বিতর্কের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে, এবং তাদেরকে কিন্তু এবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর্যন্তই দেওয়া হয়েছে। তো কাজেই সেনাবাহিনী মাঠে থাকার পর এটা কারো কোনো কারণেই সন্দেহান হওয়ার কোনো প্রশ্ন নাই যে নির্বাচন একটা ভালো নির্বাচন, সকলের অংশগ্রহণে একটা, এবং ভোটারদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যে সম্পন্ন হওয়ার ব্যাপারে আর তো কোনো সংশয় বা বাধার থাকতে পারে না, এতটুকুই। কিন্তু সেক্ষেত্রে ঐক্যফ্রন্টের প্রার্থী ছাড়া অন্য যারা মাঠে আছেন তাদেরকেও কি আপনারা যথেষ্ট দেখছেন যে তারা প্রচারণায় এগিয়ে আসতে পারছেন? এটা ধরলাম তর্কের খাতিরে যে ঐক্যফ্রন্ট, তাদের এটা নির্বাচনী কৌশল। কামাল ভাই, অনেক সময় এটাও হতে পারে, এই যে আমরা এত কথা বলতেছি, এটাও তো শেষ পর্যন্ত প্রচারণাই হচ্ছে, যে কেন ওরা প্রচার করতে পারতেছে না, সেই আলোচনাও কিন্তু হতে পারে। সেটা আছেন অন্যান্য প্রার্থী। আসলে তো ধরেন বাংলাদেশে নির্বাচনটা কি হয়, যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিরোধী মোর্চা, এই তো।
আর এর মধ্যে যারা আছে তারা নানা কারণে তাদের যে একটা বার্গেনিং ক্যাপাসিটি ধরে রাখে, তো তারা যে খুব সক্রিয়ভাবে, অনেক প্রার্থী কিন্তু আছে, এরকম প্রার্থীও থাকে যে তারা প্রার্থীতা ধরে রাখে কেন, যে পোলিং এজেন্ট থাকবে এবং সে অন্যকে ব্যাকআপ দেবে, এটা একটা কারণ। অনেক সময় থাকে যে নিজেদের বার্গেনিং ক্যাপাসিটিটা বাড়ানো, অনেক সময় আছে অন্যের ভোট কাটা, তো তাদের সেরকম স্বতঃস্ফূর্ত এবং সরব উপস্থিতি কিন্তু কোনো সময় দেখা যায় না। এবং এবার ধরেন যে জোট করে নির্বাচনের পক্ষেও প্রায় প্রতিটি আসনে গড়ে 7-8 জন করে প্রার্থী আছে, এটা থাকারও কথা না। তো যখন একটা অ্যাবনর্মাল সংখ্যা থেকে যায় তখন ধরে নিতে হবে যে তারা আসলে খুব সিরিয়াস প্রার্থী না। তো সিরিয়াস প্রার্থী না হলে তাদের ব্যাপারে প্রচারণাতে কর্মীরা অতটা আগ্রহ পাবে না, তাই না? এটা তো বাস্তবতা। কিন্তু একটা বিষয় যে মানে প্রচারণার ক্ষেত্রে আমরা সাধারণ অতীতের নির্বাচনগুলি যদি দেখেন তাহলে প্রচুর মিছিল, মিটিং, সভা সমাবেশ, এমনকি বড় সমাবেশও আমরা কম দেখছি। আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলো বড় সমাবেশ করেনি। সেটা কি মনে করেন এটা তাদের সিদ্ধান্ত, নাকি 27 তারিখে একটা অনুমতি চেয়েছিল সেটা তারা পায়নি? এইটা অনুমতি 27 কোনো তারিখে না ব্যাপার পাই, আছে? অন্যান্য দিন তো করা যেত এবং আপনার ধরেন করার সুযোগ তো ছিলই, এটা একটা জিনিস। আর ক্যাম্পেইনের বড় মানে প্রত্যেকবার কিন্তু দেখা যায় যে আমাদের ধরেন 91 সালে যখন নির্বাচন হলো তখন কিন্তু পত্রপত্রিকাগুলোতে এরশাদ সরকারের পতনের পর পত্রপত্রিকাগুলো মোটামুটি স্বাধীনভাবে লেখা শুরু করলো, এটাই ছিল ক্যাম্পেইন। 96 সালে যখন আসলো তখন কিন্তু বিটিভিতেই যে সবিনয় জানতে চাই এটা দিয়ে ক্যাম্পেইনে একটা নতুন মাত্রা আসলো। 2001-এ তখন কিন্তু টিভি চ্যানেলগুলো এটা হচ্ছে বড় চ্যানেল নিয়ে আসলো। 2001-এর পর যেটা হলো যে 8 সালে টিভি চ্যানেল লাইভ প্রোগ্রাম, এটার সাথে যুক্ত হলো যে অনলাইন। তার পরবর্তীতে আসলো কিন্তু যে সোশ্যাল মিডিয়া, এবং সোশ্যাল মিডিয়ায় হয় কি যে এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মানুষের এবং এত দ্রুত বিষয়গুলো দেওয়া যায় এবং এখানে এতটা কিন্তু যাচাই বাছার বিষয় নেই। যার একটা ফেসবুক আছে এবং যার ধরেন 5,000-এর পর্যন্ত বা এরকম একটা বন্ধু সংখ্যা, সেটা কিন্তু একটা ভালো দৈনিক পত্রিকার সমান তাদের শক্তিমত্তা। এই অর্থে যে আপনার অনেক ঢাকা শহরেরই অনেক দৈনিক পত্রিকা আছে যে যেগুলোতে আপনি একটা হেডলাইন করলে সেটা অতটা প্রচার পাবে না, যেটা একজন যার বন্ধু সংখ্যা 5,000 আছে সে যদি একটা স্ট্যাটাস দেয় এবং সেটা যদি শেয়ার হয় যথেষ্ট, তাহলে কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। এইসব নানা কারণে এখন কিন্তু সময়ের সাথে সাথে আপনার এই নির্বাচনের প্রচারণার মাধ্যমগুলো তো পরিবর্তন হচ্ছে, প্রযুক্তি নির্ভর হচ্ছে। এবং একটা সোশ্যাল মিডিয়া একটা জিনিস হচ্ছে কি যে এখানে আমার মনের কথা আমি যেভাবে দেখছি সেটা কিন্তু তুলে ধরতে পারছি। এটা ধরেন আমি যতই আপনার এখানে ফোন করে আসি লাইভে বা আমি যে কোনো একটা পত্রিকায় বিবৃতি দিই, সেভাবে হবে না। একদম আনকাটভাবে সেটা কিন্তু আমি আমার স্ট্যাটাসে বা আমার পেজ থেকে লিখতে পারবো, আমার ফেসবুক থেকে লিখতে পারবো। তো সেই কারণে সোশ্যাল মিডিয়ার ব্যাপারে যেমন নির্ভরতা বেড়েছে, পাশাপাশি সোশ্যাল মিডিয়া নিয়ে কিন্তু দুই দলই কিন্তু তাদের প্রচার স্ট্র্যাটেজিতেও কিন্তু ভাবছে। তো কাজে কাজে ধরেন এটাও একটা কারণ হতে পারে যেটা আফটার ইলেকশন যদি আমরা এই বিষয়গুলো নিয়ে আরও অ্যানালিটিক্যাল আলোচনা করি, গবেষণা করি, তখন হয়তো বের হয়ে আসতে পারে। মনে হয় এই জায়গাটা একটা পয়েন্ট আছে যে এইবারের নির্বাচনটাই মানে যদিও সর্বশেষ নির্বাচনে যেহেতু বিএনপি অংশগ্রহণ করেনি, ফলে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে প্রচারণা সেটা আসলে এইবারই সবচেয়ে মানে প্রথম বলা যায় যে কন্টেস্টেড ইলেকশনগুলির আর মধ্যে। প্রযুক্তিতে অ্যাক্সেসও বাড়ছে একটা জিনিস যে, এবং নানান ধরনের প্রযুক্তি এখন সোশ্যাল মিডিয়ার পাশাপাশি আপনি নিজেই একটা ইউটিউব চ্যানেল খুলে প্রচার করতে পারছেন এবং অন্য আরও প্ল্যাটফর্মগুলি ব্যবহার করার সুযোগ বাড়ছে। ফলে বিদেশে যেরকম আমরা হতবাক হয়ে যাই যে একটা নির্বাচন হচ্ছে কিন্তু সেটার কোনো মানে প্রভাব রাস্তাঘাটে পাড়া মহল্লায় সেইভাবে থাকে না, সেই জায়গাটা যেই কারণে যে টেকনোলজি কারণে হয়েছে, সম্ভব হয়েছে, সেই টেকনোলজিগুলি এখন আমাদের এখানেও এসেছে। ফলে পোস্টার লাগাতে পারছে না, বা এইটা যেমন একটা বাধা, কিন্তু একইভাবে মানুষের কাছে পৌঁছানোর যেহেতু আরও বিকল্প পথ আছে, সেগুলি কিভাবে এক্সপ্লোর করা হচ্ছে আপনাদের দুজনের কাছে একটু জানবো যে এটা এই অপরচুনিটিটা রাজনৈতিক দলগুলো নিচ্ছে কিনা, এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রফেশনালসরা কতটুকু সম্পৃক্ত হতে পারছে। মাসুদ কামাল, প্রচারণার বিষয়টা আমরা এবার দেখছি নানান ধরনের মাধ্যমের ব্যবহার যে হচ্ছে, সেইটা মানে যথেষ্ট ভালোভাবে এই সুযোগটা নিতে পারছে কিনা প্রার্থীরা? না, আপনি যে কথাটা বললেন যে এটাও হয়তো একটা প্রচারণার স্টাইল হতে পারে, আমি কিছু প্রচার করবো না, এটা স্টাইল। আচ্ছা ঠিক আছে, এটা যদি কার্যকর স্টাইল হয়, ধরে নিচ্ছি ভেবেছিলাম না কার্যকর স্টাইল, তাহলে এই এই স্টাইলের কার্যকারিতাটা ক্ষমতাসীন দল বুঝতে পারলো না কেন? তারা তো তাদের ট্র্যাডিশনাল স্টাইলে কিন্তু প্রচারণা চালাচ্ছেন, মিটিং করছেন, মিছিল করছেন, বিভিন্ন জায়গায় ক্যাম্প করছেন, ক্যাম্পে ইয়াং ছেলেদের একসঙ্গে বসে আছে, ওনারা এখানে মাঝে মাঝে ভাষণও প্রচার করছেন। মানে একটা কিন্তু সরগরম ভাব বজায় রাখা, বলে না একটা উত্তাপ টিকিয়ে রাখা, এই ধরনের কাজ কিন্তু ওরা করছেন।
আর ওরা একেবারেই করছে না। তো এটা হতে পারে, আমি আমি কিন্তু মানে কোনোটা কিছু বলছি না, বাট আমি মানে জাস্ট খালি সিনারিওটা বলছি। আবার ধরেন বিপরীত দিকে এর মাঝখানে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি একটা ভিডিও বার্তা আপনার গণমাধ্যমে উনি মানে সামাজিক মাধ্যমে উনি এটা প্রচার করলেন। সেখানে একটা কথা আমার খুব মানে টাচি মনে হয়েছে, যে উনি বলেছেন সবাইকে আপনারা সকাল সকাল সবাই ভোট দিন। যে জিনিসটাকে বারবার বলা হচ্ছিল যে বিএনপি চাচ্ছে যে ভোটাররা যদি বেশি বেশি করে ভোট কেন্দ্রে উপস্থিত হয় তাহলে তাদের জয় হয়ে যাবে। ওনারা ধরে নিয়েছেন মানুষ বেশি বেশি করে গেলে ওনারা জয় পেয়ে যাবেন। তো মানুষ বেশি বেশি করে যাবে কেন? যাবে কেন? এখন পর্যন্ত আমি যত লোকের সঙ্গে আলাপ করেছি, সাধারণ মানুষের সঙ্গে, আমার সঙ্গে তো আমি তো রাস্তাঘাটে চলাফেরা করি, রিক্সায় উঠি, অটো রিক্সায় উঠি, তাই না? আমি ওদেরকে জিজ্ঞাসা করি ভাই কী অবস্থা ভোটের। এদের আমি সবার মুখে যে প্রশ্নটা শুনতেই পাই সেটা হলো ভাই ভোট কি দিতে পারবো? এখন ভোট দিতে পারবো কি না এই প্রশ্নটা তাদের মনে ঢুকেছে। কেন ঢুকেছে? সেটাও কিন্তু এই যে একতরফা প্রচারণা, এক দলের কিছুই নেই, এটাই কি সেই ঢুকে যাওয়ার কারণ কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্ন। মনে হয় এই কারণে ঢুকেছে। আচ্ছা, যদি ঢুকে থাকে তারপরেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করছেন যে সকাল সকাল প্রচুর লোক যে ভোট দিবেন। কেন দিবেন? মানুষের মনে যদি সে আশঙ্কাটা থাকে, সে আশঙ্কাটা আপনি যতক্ষণ পর্যন্ত দূর করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত মানুষের কি ঠেকা পড়ছে সকাল সকাল যে ভোট দেওয়ার। সেটা অবশ্য ভ্যালিড কোশ্চেন যে ওনারা আমি চাচ্ছেন, ভয়ে বা আমি আক্রমণের সম্ভাবনা থাকার কারণে আমি মাঠে নামতেছি না, তাহলে ভোটার বা কেন কেন নামবে? যাবে? কারণ আমি ভোট দেওয়ার পরে বেনিফিশিয়ারি তো আপনি, হ্যাঁ। আমি তো না। আমাদের দেশের লোক কিন্তু বুঝে গেছে যে ওখানে আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক আমার তেমন কিছু আসে যায় না। তো আমি কেন যাব? তাহলে দুটো কারণে যেতে পারে। একটা কারণ হতে পারে যে আমি আওয়ামী লীগকে ওখান থেকে নামাতে চাই, আরেকটা কারণ হতে পারে যে কোনো উচিত বিনিময়ে আমি বিএনপিকে উঠাতে চাই। তাই তো হতে পারে, এছাড়া তার কিছু না। তো বিএনপিকে আমি উঠাবো কেন? গত 10 বছরে বিরোধী দল হিসাবে বিএনপি আমার কোন সমস্যায় যান প্রাণ দিয়ে লড়েছে? জনগণের এই সমস্যাকে দূর করতে হবে, তা না হলে আমরা বাড়তি উঠবো না, এমন কথা বিএনপি কয়বার বলেছে। বিএনপি যতবার তার 2 বিদেশে থাকা নেতা এবং দেশে থাকা নেত্রীর জন্য যতবার মানে আন্দোলন করেছে তার 10 ভাগের 1 ভাগ কি জনগণের সুখ সুবিধার জন্য করেছে? যদি করে তাহলে আমি হয়তো ব্যাকুল হয়ে যাব। অথবা আওয়ামী লীগ আমি এমন ভয়ঙ্কর একটা চাপের মধ্যে আছি যে আমার আর দম বন্ধ হয়ে আসতেছে, অথবা আওয়ামী লীগকে নামাতে হবে, কে আসবে না আসবে আমার দেখার কোনো বিষয় নেই, আগে নামাই তো। এই দুই অবস্থার মধ্যে আমার মনে হয় যে সে জনগণ নাই। কাজে জনগণকে যতক্ষণ পর্যন্ত আপনারা অনুকূল পরিবেশ দিতে না পারবেন, জনগণের তেমন কোনো ঠেকা পড়ে নাই সকাল সকাল যে ভোটটা দিয়ে আসা। তো সেই জিনিসটা কিন্তু এখনো হয়নি। এবং এর জন্য আমি কেবল বিএনপিকে দায় দিচ্ছি না, আমি কিন্তু সরকারকেও বলছি, নির্বাচন কমিশনকেও বলছি। নির্বাচন কমিশনের ভূমিকা আমার কাছে ভালোই মনে হয় না ভাই। আমি আরও মেরুদণ্ড সম্পন্ন একটা কমিশন আশা করেছিলাম। দেখেন কয়েকদিন আগেও দেখলাম একদিন সকালবেলা আওয়ামী লীগ যে বলতেছে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, ইলেকশন কমিশনে যে বলে আসছে কিন্তু। আর বিএনপি তো বলেই আসছে। একজন নির্বাচন কমিশনারও বলেন যে লেভেল প্লেইং ফিল্ড নাই, আর সিইসি বলেন লেভেল প্লেইং ফিল্ড আছে। সব মিলে কিন্তু সার্কাস, তাই না? একের জন্য এক কথা বলতেছেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, লেভেল প্লেইং ফিল্ড, সিইসি তো উনি তো আপনার সাংবিধানিকভাবে বিশাল পোস্টে আছেন। আচ্ছা আপনি আমাকে বলেন, আমি গত কয়েকদিনের বিটিভি খুব মন দিয়ে দেখছি। বিটিভির খবরটা দেখাটা কিন্তু একটা পেইন, এটাকে শাস্তির মতো। তো সেই শাস্তিটা আমি গ্রহণ করেছি যে আমি দেখতে চাই যে বিটিভির খবরে কী হয়। আপনিও দেখেন আজকের থেকে বিটিভির খবর দেখলে আপনার মনেই হবে না যে এই নির্বাচনে বিএনপি নামক অথবা ধানের শীষের প্রতীক ধরেন কোনো একটা পার্টি আছে, কোনো একটা দল আছে, মনেই হবে না। তো বিটিভিতে ভার্চুয়ালি এখন ইলেকশন কমিশনের আন্ডারে। ইলেকশন কমিশন তো যেখানে ওনার ক্ষমতা আছে সেখানেই লেভেল প্লেইং ফিল্ড করতে পারেন নাই, তো অন্য জায়গায় কীভাবে করবেন? তো এই সব মিলে মোটামুটি একটা আপনার মানে মধ্যে জোকসের মধ্যে আসি আমরা আর কি। আসিফ, আমরা এই বিষয়টা আপনার কাছে একটু জানতে চাইবো যে নির্বাচনের ক্ষেত্রে প্রচারণার নানান বিষয়ই আছে। এমনকি যখন নির্বাচনের বেশ কিছুদিন আগে
হাসিনা এই ডটার্স তেল মুক্তি পেল, তখন বিএনপির পক্ষ থেকে বলা হলো যে এটা নির্বাচনের আগে প্রচার করা যাবে না, কারণ এটা সামনে নির্বাচন আছে হাসিনা, যদিও কন্টেন্টে হয়তো না গিয়ে এরকম কথা বলা হয়েছে। কিন্তু তারপরে আমরা দেখেছি নানান রকমের প্রচারণা হচ্ছে, প্রকাশনা হচ্ছে। হাসিনাই ডটার্স তেল মুক্তি পাওয়ার কিছুদিন পরে খালেদা জিয়াকে নিয়েও বই প্রকাশিত হয়েছে, আরও এরকম নানান ধরনের প্রকাশনা আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে এইগুলির আসলে প্রভাব নির্বাচনে কতটা আছে? এগুলো তো প্রভাব তো আছেই, এবং ধরেন প্রচারণাটা কি যে গদবাঁধাভাবে বা গতানুগতিকভাবে না হয়ে যদি অন্যভাবে সুন্দরভাবে হয় এবং দর্শককে টানার মতো, তাহলে অবশ্যই এটা দর্শকগ্রাহী হবে এবং দর্শক শুধু মানে বাধ্য হয়ে এটা দেখবে না। এবং আমি একটু মাসুদ কামাল ভাইয়ের সাথে সাপ্লিমেন্ট করতে চাই যে বিটিভির যে বিষয়টা বলা হলো, এখন একটা জিনিস দেখেন যে সংবাদ হয় কি, যে যেটা নিয়ে আপনার দর্শক শ্রোতার আগ্রহ থাকে। এখন একটা জিনিস হচ্ছে কি যে আপনারা সংবাদটা বা কভারেজটা কিন্তু ওইভাবে নির্ধারণ করবেন যে সেটা হচ্ছে যে পাঠকের, দর্শকের, শ্রোতার আগ্রহ বুঝে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো তার সাথে অন্য যারা ধরেন প্রতিদ্বন্দ্বিতা করছেন, অথবা যেখানে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন সেখানে অন্য দলের অপরাপর যে নেতারা আছেন যাদের ব্যাপারে মানুষের আগ্রহ কম বা যাদের পরিচিতি ওরকম না, তো দুইটাকে আপনি পাশাপাশি এনে যত মানে চাইলে পরেও বা নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েও কিন্তু এটা পাশাপাশি বা সমান সমান দাঁড় করাতে পারবে না। তো এই অর্থে যদি লেভেল প্লেইং ফিল্ড কেউ মেনে না নেয় বা এটার ঘাটতি আছে বলে, তো ওখানে কিছু করার নাই, কারণ সংবাদ গুরুত্ব তো একটা ব্যাপার এবং সেইভাবেই কিন্তু এই কভারেজটা নির্ধারিত হবে। এটা একটা জিনিস। আর প্রচারণার ক্ষেত্রে যখন আপনি তুললেন, তো আমি একটু আমার নিজের একটা কাজের কথা বলতে চাই যে আগামীকালকে একটা প্রকাশনা উৎসব হবে আমার একটি বই, জননেত্রী জয়যাত্রা। এটা মাননীয় প্রধানমন্ত্রী 1981 সালে বাংলাদেশে আসার পর থেকে তার যত মিডিয়া কভারেজ, পেপার কভারেজ, তো সেটার কম্পাইলেশনে 3 খণ্ডের বই, কালকে প্রথম খণ্ডের মোড়ক উন্মোচন হবে। আচ্ছা, এই বইটা করার পিছনে আমি যেটা চিন্তা করেছি যে আজকে আওয়ামী লীগকে যে অবস্থায় দেখা যাচ্ছে সরকারে বা রাষ্ট্র পরিচালনায়, তো এটাই তো শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের এই অবস্থায় আসার পিছনে কিন্তু দীর্ঘ সংগ্রাম আছে এবং সেটা কিন্তু এই খবরগুলো দেখলে, জানলে, পড়লে বোঝা যায়। তো এটাও মানুষের কাছে কিন্তু নিয়ে আসা দরকার যে একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে আওয়ামী লীগ রাজনীতির পথ বেয়ে এ পর্যন্ত আসছে এবং এর মধ্যে কিন্তু অনেক আওয়ামী লীগের জীবনে অনেক বিপর্যয়, অনেক দুঃখ দুর্দশার মুখোমুখি হতে হয়েছে। সামরিক শাসন এবং ছায়া সামরিক শাসনের আন্ডারে তার বিভিন্ন ধরনের ঝুঁকির মুখে পড়তে হয়েছে। তো সেগুলো এই কারো কিছু বলার প্রয়োজন নয়, খবরগুলোর ক্রোনোলজি দেখলে, খবরগুলো পাঠ করলে কিন্তু জানা যায়। আচ্ছা, এখানে যেমন একটা ঘটনা আছে, যেমন কিছুদিন আগে হয়েছিল যে আমাদের ক্রিকেট প্লেয়ার তাসকিনের বাচ্চা হওয়ার পরে এই বাচ্চা হলো কীভাবে, এটা নিয়ে একটা কিন্তু খারাপ কুবিতর্ক আমাদের সোশ্যাল মিডিয়ায়, এবং তার কিন্তু ব্যাখ্যা দিতে হয়েছে এটার। তো এইটা একজন পিতার জন্য কতটা দুঃখজনক এটা কিন্তু অনেকে বলেছে এবং আমরা অনুভব করি এই জেনারেশনের যারা। তাহলে তখন ফিরে যায় 81 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী আসলেন, তার বাড়ি বুঝাই দেওয়া হলো 32 নম্বরের বাড়িতে, যেখানে 75 15 আগস্ট নৃশংস হত্যাকাণ্ড ঘটে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে উনি নিহত হন। সেখানে উনি যখন ওনাকে হ্যান্ডওভার করা হয়, তো তার কয়েকদিন পরে তিনি সাংবাদিকদের ওখানে নিয়ে যান এবং দেখান যে ওখানে 2টা জায়নামাজ উনি সামনে আনেন এবং বলেন যে এখানে মোশতাক সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এখানে নামাজ পড়া হয় না, এখানে মুসলমানের বাড়ি না, এখানে জায়নামাজ নাই, 2টা জায়নামাজ তার দেখাতে হয়েছে। তাহলে একটু বোঝেন যে এটা আপনার অপপ্রচার কত নির্দয় হলে পরে, সমালোচনা আপনার কত বেপরোয়া হলে পরে একজন মানুষের, যে এইভাবে মিডিয়াকে ফেস করতে হয় বা তাদের অবস্থান পরিষ্কার করতে হয়, সেটা একটা জিনিস। আর আপনি যদি আমাকে অ্যালাউ করেন, এখানে বইয়ের যে প্রিফেসটা, সেটা আলোকে আমি একটু আলোকপাত করতে চাই যে এখানে যে ব্যাপারগুলো ধরা পড়েছে। একটা বিষয় হলো যে ধরেন 15 আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হলো, তারপর কি একটা ইন্ডেমনিটি কালো আইন দিয়ে যে এটা বিচার করা যাবে না, সেরকম একটা কষ্টবোধ মাথায় নিয়ে আওয়ামী লীগের রাজনীতি করতে হয়েছে। এটা যদি না থাকতো এবং 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কিন্তু এই অধ্যাদেশকে বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচার নিশ্চিত করার বা বিচার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তো দেখেন যে কত বড় একটা মানসিক চাপ নিয়ে আওয়ামী লীগের নির্বাচন রাজনীতির মাঠে থাকতে হয়েছে এবং আওয়ামী লীগ দেশের জন্য নিবেদিতভাবে কাজ করে গেছে। এবং আমি এটা বিশ্বাস করি যে এরকম যদি না হতো, এত বৈরী পরিবেশ, আজকে আওয়ামী লীগের কাছ থেকে দেশ যা পেয়েছে তার থেকে কিন্তু ঢের গুণ কাজ। আপনি মেন্টালি স্বাভাবিকভাবে ফিট থাকলে পরে আপনার মানসিক শক্তিটা তো অন্য জিনিস, সেটা তো আর পেশি থেকে আসে না, তাই না? তো সেটা থাকলে পরে আপনি তো নিশ্চয়ই অনেক বেশি করতে পারতেন, দিতে পারতেন। এটা একটা জিনিস। এবং আর একটা বিষয় হচ্ছে যে এখানে একটা ব্যাপার ধরা পড়েছে কি, যে এখানে একটা জনগোষ্ঠী কিন্তু আছে তারা আজীবন আওয়ামী লীগ করে গেছে, নিবেদিতভাবে আওয়ামী লীগ করে গেছে, বংশ পরম্পরায় আওয়ামী লীগ করে গেছে। এবং এখানে এটাকে একটু যথাযথভাবে তুলে ধরার জন্য আমি একটু রিড আউট করতে চাই যে স্বাধীন বাংলাদেশেও সামরিক ও ছায়া সামরিক শাসকরা আওয়ামী লীগকে ধ্বংসের জন্য নানা চক্রান্ত, কূটকৌশল ও নিষ্পেষণ চালিয়েছে। তা সত্ত্বেও এই গ্রন্থনায় জননেত্রী শেখ হাসিনা কীভাবে আওয়ামী লীগকে পুনর্গঠিত ও পুনর্জীবিত করে অগ্রসরমান হয়েছেন তারই একটি ধারাবাহিক চিত্র ফুটে উঠেছে।
রাজনৈতিক বিশ্বাস ও আদর্শের অনুগামী হয়ে কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের এই ঘুরে দাঁড়ানো অনন্য এক গল্প। যে কোনো বিপর্যস্ত ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সংগঠনের জন্য এটি প্রণোদনা দায়ী। মানুষ তার প্রবল আত্মবিশ্বাস, অব্যাহত প্রচেষ্টা এবং গভীর জীবনবোধ লব্ধ প্রজ্ঞা দিয়ে শত প্রতিবন্ধকতায় অবস্থার আমূল পরিবর্তন করতে পারে। তার দৃষ্টান্ত শেখ হাসিনা ও আওয়ামী লীগ। আরেকটি অংশে যে আপনার 96 সাল পর্যন্ত চিন্তা করা যায় যে আজকে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজের অংশ যেটা হচ্ছে যে 7ই মার্চের ভাষণ, সেটা প্রচার করা হয়নি, সেটা ধ্বংসের জন্য চেষ্টা করা হয়েছে। তার যে মূল যে আপনার ফিল্মটা আর্কাইভে ছিল ডিএফপিতে, সেটা ধ্বংস করার জন্য সরকারি নির্দেশনা ছিল। এই যে ব্যাপারগুলো, এবং আরেকটা যে 21 আগস্টের গ্রেনেড হামলার বিষয়টাও আছে, যে সময়কালের উপর এই গ্রন্থনাটি তার একটা পর্বে এটা পড়েছে যে গ্রেনেড হামলা করে একটি রাজনৈতিক দলকে চিরতরে শেষ করে দেওয়া। তো এরকম এক ধরনের মানে এরকম দৃষ্টান্ত তো পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। এরকম নজিরবিহীন ঘটনা ঘটিয়ে একটা প্রতিপক্ষকে দমনের যে বিষয়টা। আসিফ কবির, তবে এই তথ্যগুলি এখনকার যারা সিদ্ধান্ত গ্রহণ করবে তাদের জন্য নিশ্চয়ই তাদের সিদ্ধান্ত প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বা সহায়তা করতে পারে। সেটা শুধু আপনার বই না, বা প্রত্যেকেই যারা যে ধরনের তথ্য দিচ্ছেন যেন তথ্য ভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে, সেটা খুব জরুরি। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে গণমাধ্যম থেকে শুরু করে সবারই একটা দায়িত্ব আছে, এবং সেইটা যদি ঠিকমতো পালন করা যায় তাহলে ওই যে যদি ইনফর্মড ভোটার হয় তাহলে হয়তো অনেক ভালো হবে। কিন্তু সেই জায়গায় যাইতে হলে আমাদেরকে এখনও অনেক দূর পথ পাড়ি দিতে হবে। এখনও পর্যন্ত বাংলাদেশের যতই সোশ্যাল মিডিয়ার কথা বলি না কেন, এখনও পর্যন্ত কিন্তু সোশ্যাল মিডিয়ার রিচ খুব বেশি না। আমাদের ভোটারের হয়তো খুব বেশি হলে 30-35% হতে পারে, তাও আমি একটু বাড়ায় বলি। বজুদ কামাল, নির্বাচন, বাংলাদেশের নির্বাচনের সবসময় যেই বিষয়টা থাকে, নির্বাচন আমরা বলি উৎসবের কথা এবং শঙ্কার কথা, দুইটা পাশাপাশি থাকে এবং সবসময়ই দেখা যায় যে দুইটাই একই সঙ্গে আছে। উৎসবের পরিবেশ আছে, এতে কোনো সন্দেহ নাই, কারণ আমরা যতই বলি যে ধানের শীষের খুব বেশি প্রচারণা নাই, কিন্তু অনেক, এমনকি আমি খুবই এবার মানে আশ্চর্য হয়েছি হাত পাখার প্রচারণা দেখে। তাদের কেউ বাধা দিচ্ছে না, বাধাও দিচ্ছে না এবং যথেষ্ট প্রচারণাও তাদের রাস্তাঘাটে আছে। তো কিন্তু তারপরে আমরা প্রচুর সহিংসতার ঘটনার খবর আমরা পাচ্ছি সেই নির্বাচনের প্রচারণের শুরু থেকেই। এটা আসলে কীরকম দেখছেন এই সহিংসতাগুলি? বেশিরভাগই একপেশে সহিংসতা, মানে এটার ধরনটা একটু ভিন্ন, কারণ এটা মানে মারামারি না, মার, এই রকম একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি। আমার না মানে আমি জানি না কি হবে, এটা আসলে ওইগুলি বলাও ঠিক নেই, এই সমস্ত আশঙ্কার কথা। কিন্তু আমার কেন যেন মনে হয়, দেখেন প্রচারণা যেভাবে চলছে, যে মনে করেন কেবল নৌকা 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 নৌকা, আসলে কিন্তু আমাদের পপুলেশনের মধ্যে ভোটের ভাগটা এত এক পেশে না। এটা তো আমাদের তো ঘরেও তো আমরা টের পাই, আমাদের এমন কোনো ঘরই পাওয়া যাবে না মানে যে ঘর নাকি সরাসরি পলিটিক্যালি ইনভলভ না পলিটিক্সের সঙ্গে, এরকম কোনো ঘর আপনি পাবেন না যে ঘরে দুই ধরনের ভোট নাই। দুই ধরনের ভোট আছে কিন্তু। তো এখন মানে ভোটের আরে আমরা বিগত নির্বাচনগুলিতে তাকালেও দেখবো ভোটের ডিফারেন্স কিন্তু এত ডিফারেন্স না যে একজনের 7,000 পোস্টার থাকবে আর একজনের 3টা পোস্টার থাকবে, ডিফারেন্সটা কিন্তু এত না আসলে। তো এতটা হচ্ছে কেন? এতটা হচ্ছে তাহলে আপনার মামলা মোকদ্দমা ধরেন, আপনি মারামারির হিসাবে আমি পরে করে মামলা মোকদ্দমা ধরেন, এই নির্বাচনের তফসিল ঘোষণার পর যতগুলি মামলা হয়েছে আপনি দেখেন তো এখানে মানে 1%ও কি সরকার দলীয় জোটের পক্ষে হয়েছে কিনা মামলা? হয়নি তো। তাই বাংলাদেশের সব অপরাধী ওই দলের মধ্যে আছে। এটা আমরা ভাববো কেন? আমরা তো এই লোকগুলিকে চিনি। এই যে এমন না যে বিদেশ থেকে আমি খবর নিচ্ছি, তা তো না, আমি তো এখানেই আছি, দেখতেছি তো আমরা। তো এই যে আপনার মানে মামলা মোকদ্দমার যে ভয়টা, এই ভয়টাও কিন্তু একটা কাজ করে যে প্রচারণাটা একতরফা হওয়ার জন্য। তারপরেও আমার কেন যেন মনে হয় যে 29-30 তারিখে আমরা যে আশঙ্কার কথাটা আপনার ভাবছি, আমরা কেন মারামারি হচ্ছে, মায়ের হচ্ছে অথবা মারামারি হচ্ছে, এই না হলে আমি খুশি হব, কিন্তু আমার কেন যেন মনে হয় 29-30 তারিখে বোধ হয় ওরা হয়তো সর্বশক্তি নিয়ে বেরিয়ে আসতে পারে। এটা আমার ধারণা। এই ব্যাপারে আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা রক্ষা করেন, আর্মি আছেন ফিল্ডে, আমি সবাইকে সতর্কভাবে থাকার জন্য অনুরোধ করব, যেন আমরা তো আসলে এগুলি চাই না, কিন্তু আমার কেন যেন মনে হয় যে ওরা বারবার ওয়েট করছে। আমি অনেকের কাছে এরকম মনে হয়েছে ওদের ভাবভঙ্গি। এটা আপনার কাছে মনে হচ্ছে যে অস্বস্তিকর নীরবতা? যেমন আমি একটা উদাহরণ দিই বলি, কেউ কেউ বিএনপি করেন, বিএনপির সঙ্গে জড়িত এমন দুইজনের সঙ্গে কথা হয়েছে না,
তারা যে জিনিসটা বলছে যে এখনই আমরা নামবো কেন, আমি যে নামবে তাকেই তো ধরে ফেলবে, যে নামবে তার বিরুদ্ধে মামলা দেবে, দরকার নাই, আমরা একদিন নামবো। ওকে, কারণ এই যে কথাগুলো ওরা বলেন এগুলো তো আমাদের মনে আতঙ্ক ধরায়, কিন্তু ওনারা একদিনে আমি ইলেকশনে জিতবেন কি হারবেন সে আলোচনা কিন্তু আমি যাচ্ছি না। আমার কথা যখন একদিন নামবেন তাহলে আপনাদের মতলবটা কী রে ভাই? ঝামেলা করবেন, হইচই করবেন, রক্তপাত করবেন? আমরা তো রক্তপাতটা চাই না, কোনো কিছুর বিবেচনাতে আমরা রক্তপাত চাই না। চাই না এই কারণে যারই রক্ত ঝরুক সে কিন্তু আমার আপনার আত্মীয়, ছোট দেশ, হ্যাঁ, অবশ্যই। সবাই সবার আত্মীয়। দেশের মধ্যে আমরা সবসময় রক্তপাত আমরা চাই না। নিজেদেরই রক্তপাত আমার হয়। তো ইলেকশনটা হোক, ভালোভাবে হোক। আর আজকে যদি একটা খারাপ ইলেকশন হয় এর দায় দায়িত্ব কিন্তু আলটিমেটলি সরকারের উপরে যাবে, কারণ সরকার কিন্তু তত্ত্বাবধায়ক পদ্ধতিটাকে বাতিল করে দলীয় সরকার আনছেন। আর আরেকটা কথা আমি বলি, যেটা সবচেয়ে বড় কথা, দেখেন আপনি মানে পৃথিবীতে কোনো সরকারই কিন্তু চিরস্থায়ী না, আছে নাকি? কিন্তু পৃথিবীতে কোনো সরকার চিরস্থায়ী না, সব সরকারই একসময় থাকে না, চলে যায়। তো আপনি কতদিন ক্ষমতায় থাকলেন এটা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আপনি কতদিন মানুষের মনে থাকলেন। দেখেন বঙ্গবন্ধু কতদিন ছিলেন এই দেশে সরকার প্রধান হিসেবে? 3 বছর। বঙ্গবন্ধু এখনো মানুষের মনে আছেন। উনি তো এর সাথে ছিলেন 9 বছর, তাই না? উনি তো জিয়াউর রহমানের চেয়ে কম সময় ছিলেন, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু মানুষের মনে এখনো আছেন। আমি সেটাই বলছি, আপনি কতদিন সরকারে থাকলেন এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আপনি কতদিন মানুষের মনে থাকলেন। মাসুদ কামাল, আমরা আর একটা বিরতিতে যাব। আসিফ কবির, আপনার কাছে ফিরে আসবো সহিংসতাটা নিয়েই, যে বেশিরভাগ ঘটনাই যখন ঘটছে তখন আমরা দেখছি শিকার হচ্ছে বিএনপি, আবার মামলাগুলিও হচ্ছে বিএনপির বিপক্ষেই বা তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই বিষয়টি কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আপনার কাছে জানতে চাইব একটা বিরতির পর। আসিফ, যেটি জানতে চাচ্ছিলাম যে হামলার বেশিরভাগ ঘটনাই ঘটছে বিএনপির নেতাকর্মীদের উপর, আবার তাদের বিরুদ্ধে মামলাও হচ্ছে, এটা আসলে কেন হচ্ছে আচ্ছা আপনাদের? জাহিদ ভাই, এটা সঠিক না যে হামলার ঘটনা যে বিএনপির বিরুদ্ধে, কারণ এখানে তফসিল ঘটনার পর থেকে যত ধরনের ভায়োলেন্সের ঘটনা তার মধ্যে নিহত দুইজন নিহত হয়েছে। তো এটা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী তারা, এবং এদিকে কিন্তু বিএনপির ক্যাজুয়ালিটি 0। আহতদের মধ্যে আওয়ামী লীগের 146 জন আহত হয়েছে, আওয়ামী লীগের 13টি গাড়ি এবং 31টি মোটরসাইকেল, 9 নির্বাচনী অফিস ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ আজকের তারিখ সহ 2টি নির্বাচনী অফিস এবং 40টি মোটরসাইকেল অগ্নিসংযোগ হয়েছে। তো কাজে আমরা আওয়ামী লীগকে সরকারি দল হিসাবে যে সব কিছু আওয়ামী লীগ করছে, সব সুবিধা আওয়ামী লীগ আছে, এটা একদমই সঠিক না। এবং আশ্চর্যজনক ঘটনা হলো যে এখানে নিহত যে 2 জন মরল সেটাও কিন্তু আওয়ামী লীগের ঘরের, যেখানে আমি আবার উল্লেখ করছি যে বিএনপির ক্যাজুয়ালিটি কিন্তু নিহতের হিসাবে 0। তো কাজেই এখানে যে আওয়ামী লীগ খুব আপার হ্যান্ড আছে বা পুরা ভায়োলেন্সটাই যে প্রতিপক্ষের উপরে তা কিন্তু নয়, এটা একটা ঘটনা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগেরও কিন্তু অনেক ক্ষোভ অভিযোগ আছে। আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে যে 7টি সংস্থা তাদের 65,085 জন পার্টিজান কাজ করছেন নির্বাচনী পর্যবেক্ষক হিসাবে কার্ড নিয়ে বা করতে যাচ্ছেন। হ্যাঁ, তো এটা হলে তো খুবই অ্যালার্মিং, এবং রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ তো তারা তো এটাকে খুব সহজভাবে নেওয়ার কথাও না, কারণ প্রায় 6,585 জন পার্টিজান যদি পর্যবেক্ষকের নামে মাঠে থাকে তো তারা তো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচনের সাফল্য লুণ্ঠন করার তো চেষ্টা করবেই, এটা একটা জিনিস। এবং আর একটা বিষয় হচ্ছে যে মাসুদ কামাল ভাই যে বিএনপির মাঠে থাকার ব্যাপারটা বা বিএনপিকে যে প্রতিনিধিত্বশীলভাবে দেখা যাচ্ছে না বললেন, তো সেই প্রসঙ্গে কিন্তু আমার কতগুলো নিজস্ব ভাবনা আছে। যেমন গত 13 সালেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বক্তৃতায় কিন্তু বলতেন যে যতই উন্নয়ন করেন জনগণ পরিবর্তন চায়। তার মানে হচ্ছে যে উন্নয়ন যে হয়েছে গত 5 বছরের কথা, এই 5 বছর তো আরও বাড়ছে, যে এখানে ইশতেহারের আপনার এক্সিকিউশন রেট হচ্ছে, সাফল্য রেট হচ্ছে আপনার 82%। তো সেই ক্ষেত্রে গতবারের হিসাবটা যদি বলি, সেখানে যখন বিরোধী দলীয় নেত্রী বলছেন যে যতই উন্নয়ন করেন জনগণ পরিবর্তন চায়, তার মানে উন্নয়ন কিন্তু অ্যাডমিটেড, এটা একটা দিক। আর একটা বিষয় হচ্ছে যে আমরা ভায়োলেন্সের হিসাবে যদি একটা স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করি, তো সেখানে 183 আসনে সংঘর্ষের কোনো খবরই পাওয়া যায়নি। 183 মানে আপনার 2/3 প্রায় কাছাকাছি, এবং 183 আসনে যদি জয়লাভ করে তাহলে সে কিন্তু আপনার সরকার গঠন করেও আপনার পরবর্তীতে আপনার সংরক্ষিত আসন নিয়ে তাদের কিন্তু সংখ্যাগরিষ্ঠতা থাকবে, মানে কি যেটা আপনার বড় মেজরিটি, এবং যে কোনো আপনার নীতি নির্ধারণী আইন পাস সংশোধনের কিন্তু সক্ষমতা থাকে। তো সেভাবে স্ট্যাটিস্টিক্স দেখলেও এটা একটা বড় ব্যাপার। আরেকটা জিনিস ভুলে গেলে চলবে না, যে রাজনীতির মাঠে কিন্তু বিএনপি যে জিনিসটা নিয়ে আসছে যে সহিংসতা,
অগ্নিসন্ত্রাস, যে একটা ধরেন আপনি আপনার দাবি দেওয়ার জন্য মানুষ আপনার আগুন দিয়ে মারবেন, পেট্রোল বোমা ছুঁড়ে মারবেন, এবং এটা তো এসিড নিক্ষেপের চেয়েও খারাপ, তাই না? যে আপনার আগুন আপনার মানুষের শরীর দিকে তাক করে মারা হবে, এবং যত আপনার ক্যাজুয়ালিটি হবে, যত আপনার আহত নিহত হবে, তত রাজনৈতিকভাবে লাভবান হওয়ার, ফায়দা নেওয়ার একটা সুবিধা হবে। এই চিন্তা করে রাজনীতি করলে মানুষের তো একটা প্রতিক্রিয়াও তো আছে, এবং এই জিনিসটা কবে কবে ঘটলো, 3বারে কিন্তু 3 দফায় ঘটেছে। এবং তারপরে আপনার যুদ্ধাপরাধীদের বিচারের রায়কে কেন্দ্র করেও কিন্তু অনেক ভ্যান্ডালাইজিং হয়েছে, তাই না? এগুলো যদি আপনি একসাথে যোগ দেন, তারপরে মানুষ আপনার থাকবে কেন? এবং মানুষের কিন্তু একটা জিনিস হচ্ছে কি, মনের পরিবর্তন হয়, মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়, এবং জানাশোনার পরিবর্তন হয়। এবং অনেকেই কিন্তু, যে যারা ধরেন আমাদের জেনারেশন বইয়ে বঙ্গবন্ধুর কথা, স্বাধীনতার কথা পাওয়া যেত না, তারা পরবর্তীতে এখন যখন আলোচনা করে, এখন কিন্তু অনেকে, আমি যখন বলি এই তুমি তো বিএনপি, হ্যাঁ, তা বলে না না না, এখন ব্যাপারটা হচ্ছে কি, যে তখন তো বুঝতাম না, এখন তো অনেক জানাশোনা হচ্ছে, ধ্যান ধারণা পরিবর্তন হচ্ছে, আমি কোনো দলই না, মানে বিএনপি মানে আমাকে যে সে বলছে যে আমি বিএনপি না, যে আমি আর একটা রাজনৈতিক মতাদর্শের অনুবর্তী, সেজন্য না, যে সে তো আওয়ামী লীগেও আসছে না, যে আওয়ামী লীগ সরকারে বলে, সে বলছে আমি নিরপেক্ষ, আমি বিএনপি না, বা বিএনপির জন্য আগের মতো আর ফিল করি না। কেন? এসব বিভিন্ন কার্যক্রম বিশ্লেষণ করে। কিন্তু আসিফ, তাহলে কি বোঝা যায় যে আপনার তথ্য অনুযায়ী আওয়ামী লীগের উপরে যথেষ্ট হামলা হচ্ছে, কিন্তু যেহেতু আওয়ামী লীগ এখন সরকারে আছে, সেই জন্য সেইটা তারা প্রজেক্ট করতেছেন? এটা প্রজেক্ট না, হিসাব তো আছেই প্রাণ। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে আওয়ামী লীগের তো একটা জিনিস, সরকারে থাকলে, আপার হ্যান্ড থাকলে একটু সহানুভূতি তো কম পাওয়া যায়, তাই না? তো কিন্তু ধরেন বড় ভাইয়েরও তো ধরেন গায়ে আঘাত লাগে, মনে ব্যথা লাগে, এটা তো লাগেই, তাই না? আওয়ামী লীগ যদি আজকে আপনি বলেন রাজনীতির মাঠে যেভাবে শুনছি, যে এইভাবে যে আওয়ামী লীগ বড় ভাই এখন, তো এখন বড় ভাইয়েরও তো ধরেন গায়ে আঘাত লাগে, মনে ব্যথা লাগে, তো এগুলো তো কনসিডারেশনে নিতে হবে, তাই না? আওয়ামী লীগের কষ্ট, আওয়ামী লীগের সমস্যা, আওয়ামী লীগ নির্বাচন কমিশনে যে অবজারভেশন দিচ্ছে, আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল, তো সরকারে থাকলো একটা জিনিস, সে তো নির্বাচনে তো প্রতিদ্বন্দ্বী পক্ষ, তো এগুলোকে আপনি কনসিডারেশন আপনি নিতে হবে না। এবং ভোটের হিসাবেও যদি আওয়ামী লীগ বলে যে আমার ভোটার সংখ্যা এত, সমর্থক সংখ্যা এত, তো কাজে আমার এখানে মতামতের গুরুত্ব এত, সেভাবে হলেও তো আওয়ামী লীগ আপার হ্যান্ড। মাসুদ কামাল, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই এই যে এখনকার যে পরিস্থিতি, আমরা আপনাদের দুইজনের আলোচনায় যতটুকু বুঝতে পারলাম যে নির্বাচন এবং নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে মানুষের মধ্যে দ্বিধা আছে। এই দ্বিধাটা কাটানোর দায়িত্ব কার, এবং কারা এই কাটানোর জন্য কার্যকর ভূমিকা পালন করতে পারে? নির্বাচন কমিশন, অথবা রাজনৈতিক দলগুলো, অথবা উভয়ই? প্রথম কাজটা ছিল আসলে নির্বাচন কমিশনের। কারণ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর ভার্চুয়ালি কিন্তু সমস্ত দায়িত্ব ওনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এবং সেই দায়িত্বটা ওনারা পালন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। বরঞ্চ ওনারা নিজেরা ঝগড়াঝাটি করে, নিজেরা উল্টাপাল্টা কথা বলে প্রমাণ করেছেন যে ওনারা আসলে একজন এদিকে আর আর কয়জন ওইদিকে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে একটা ভিন্ন রকম মেসেজ পৌঁছে গেছে। এবং যেমন যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরা যাক প্রথমেই কিন্তু মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা হলো। কি বিচারটা হয়েছে এটা নিয়ে? বিচার হওয়ার কিন্তু দরকার ছিল, ওটা সিম্পল। ওখানে ওই যে নির্বাচন কমিশন তখন ওখানকার ওসি এবং এসপিকে প্রত্যাহার করে নিতেন, প্রত্যাহিত করতেন, আর তো কিছু না, চাকরি তো আর খেতেন না, আর যে ট্রান্সফার করে দিতেন। সারা দেশে কিন্তু একটা মেসেজ পৌঁছে যেত যে এগুলো করা যাবে না। ওনারা কিছুই করেননি। ওনারা খালি বলছেন যে প্রমাণ দেন, দেখান। কারণ ওনারা দেখবেন না বলে সিদ্ধান্ত নিয়ে রাখছেন, দেখাবে কি হবে? ওনারা কি পত্রিকা পড়েন না? আজকে পত্রিকাগুলো আপনি খুলেন, দেশের সবগুলি পত্রিকা খুলেন, কোনো পত্রিকায় কোনো অঘটনের কথা নেই। কোনো পত্রিকা কি এমন কোনো নিউজ নেই যে নিউজটার ব্যাপারে নির্বাচন কমিশনের গুরুত্ব দেওয়া উচিত? কটা ওরা গুরুত্ব দিয়েছে এই পর্যন্ত? একটা উদ্যান নেই। বরঞ্চ আপনি চিফ ইলেকশন কমিশনারের কণ্ঠে পুলিশের প্রশংসা উনি পঞ্চমুখ হয়ে আছেন, যে পুলিশ লাগাতার এখন সব জায়গায় গ্রেফতার চালাচ্ছে। কাকে গ্রেফতার করতেছে? বিরোধী দলকে। সংঘর্ষে যে হিসাবটা দিল, স্ট্যাটিস্টিক্স দিয়ে কিন্তু হবে না। এটা হবে না কেন? স্ট্যাটিস্টিক্স এক কথা বলে, আর এখানে হলো এটা চলছে হলো গ্রেফতার আতঙ্ক। বিরোধী দলের মধ্যে কি আছে? বেরোলে মারবে তা না, বেরোলে গ্রেফতার করে নিয়ে যাবে। তো ওনারা চিন্তা করতেছে যে আমাকে গ্রেফতার করে নিয়ে গেলে আমি তো অন্য কিছু না, আমি তো 30 তারিখে নামতে পারবো না। তো উনি গ্রেফতারের বাইরে থাকতে যাচ্ছেন 30 তারিখে নামার জন্য। এটা কিন্তু এই যে মানসিকতাটাও খারাপ, ওদের বেরোতে না দেওয়াটা খারাপ, ওদের মধ্যে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে দেওয়াটা, এই সব কিছুই কিন্তু নির্বাচনের যে একটা উৎসাহব্যঞ্জক পরিবেশ, যেটা আমরা বলি উৎসব মুখর পরিবেশ, তার অনুকূলে নয়। এটা এবং হলো দুর্ভাগ্য। নির্বাচন কমিশনের যে মানে সাংবিধানিক ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, সেইটার কোনো ধরনের প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি না। এখন কিন্তু বরং মন্ত্রিসভার সদস্যরা তাদের
ক্ষমতার চাইতে নির্বাচন কমিশনের ক্ষমতা অনেক বেশি, কিন্তু সেই জিনিসটা যদি ভিজিবল না হয়, তারা যদি একটা দুইটা উদাহরণ, আপনি যেটা ফখরুল একটা ইসলাম, উদাহরণ দিতে পারতো। তাহলে কিন্তু এটা অনেক বেশি দেখেন ছড়ায় কে মারলো, কেন মারলো, এর চেয়ে বড় কথা হলো মারামারি ঘটনাটা ফেরানো গেল না কেন? মাসুদ কামাল, এমনকি যে দুইজন আওয়ামী লীগের কর্মী মারা গেছে সেটা নিয়েও কিন্তু সেটা নিয়েও কোনো তো করতে পদক্ষেপ নির্বাচন কমিশন নেয় নাই। আমার মনে হয় যে পারেনি। এখনো সময় আছে, বার্তাটা পৌঁছে দেওয়া দরকার। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।